ভয়েস অফ বেঙ্গল বাংলার বার্তা। আজকে এখানে তিনজনই শিক্ষক মহাশয় আছেন, তাদের কাছ থেকে জেনে নেব। আমি কয়েকটা প্রশ্ন করব। এই যে পশ্চিমবঙ্গের বুকে 26,000 শিক্ষকদের চাকরি হঠাৎ চলে গেল, হঠাৎ নয়, মামলা মোকদ্দমা কিন্তু চলে গেল, তা আপনারাও শিক্ষক, ঠিক মানে এরকম যদি একটা ঘটনা ঘটে যে 6-7 বছর চাকরি করার পর চাকরি চলে গেল, তখন ফিলিংসটা তাদের কেমন হয়েছিল, কতখানি অসুবিধায় পড়েছিল তারা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, বিভিন্নভাবে? সবথেকে বড় কথা, আমাদের রাজ্যের এই যে 26,000 চাকরি চলে গেল, এটা একটা বিরাট বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি হলে সেই রাজ্যের শুধু একটা সংস্থা নয়, স্কুল সার্ভিস কমিশন, সেই রাজ্যের প্রশাসনের যিনি মাথা, প্রতিষ্ঠানের যিনি মাথা, তার নির্দেশ ছাড়া তো এটা হয়নি। মানে এই দুর্নীতিটা হয়েছিল তার নির্দেশেই, এবং এই দুর্নীতিটাকে বারংবার ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে, এবং ধামাচাপা দিয়েও নিষ্ফল জিরো। তার কারণ যে অযোগ্যদের লিস্ট আমরা এখন দেখতে পাচ্ছি, আমরা নিশ্চিত যে অযোগ্যদের লিস্টে আরও নাম যোগ হবে। এটা সবে ট্রেলার মাত্র, আরও প্রচুরের মানে অন্তত 3-4 গুণ বেশি আরও অযোগ্য বেরোবে। যাই হোক, আপাতত 1800 মতো অযোগ্য বেরিয়েছে, কিন্তু যে কজনই অযোগ্য হোক, যদি 10 জনও অযোগ্য হয়, তার জন্য যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা নিজেদের মেধার মূল্য দিয়ে চাকরি পেয়েছে, কোনো অর্থনৈতিক মূল্যে নয়, যারা সাদা খাতায় চাকরি পায়নি, তাদের কেন চাকরি যাবে? বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থা আছে। আস্থা রেখেও বলছি যে হয়তো আগামী দিনে বিচার ব্যবস্থার মাধ্যমে এরকম কোনো রায়ের আশা শিক্ষক সমাজ শুধু না, প্রত্যেকটা মানুষ করছে, যে যারা যোগ্য তারা চাকরিতে আবার শিক্ষকতার কাজে স্বপদে বহাল হোক। অযোগ্য যারা, তাদের চাকরি যেমন যাবে, তার পাশাপাশি অযোগ্যদের যারা মানে যোগ্য বানিয়ে চাকরি দিয়েছে তাদেরকে আইডেন্টিফাই করা হোক। না, কলকাতা হাইকোর্টে যে অভিজিৎ গাঙ্গুলি, জাস্টিস গাঙ্গুলি যে রায়টা দিয়েছিলেন, সেখানে প্রায় 7,400 মতো টেন্টেড দাগি শিক্ষক পাওয়া গেছিল। সুপ্রিম কোর্টও সেটাই মেনে নিয়েছে, কিন্তু কালকে লিস্ট বেরিয়েছে মাত্র 1806 জনের। এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস সামিন, যারা এটা নিয়ে আন্দোলন করছে, তারা বলছে যে আসল লিস্ট এখনও লুকিয়ে রেখেছে, আরও বেরোবে। তা সে ব্যাপারে আপনি কি বলছেন? আমি মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে ইন্টারভিউটা দেখেছিলাম, উনি বলছেন যে এখনও অনেক টেন্টেড রয়েছে এবং সেটাকে লুকিয়ে যাচ্ছে, তার জুনিয়ররা দেখছেন। আমি এটাই বলতে চাই যে যে টেন্টেডরা এখনও লুকিয়ে রয়েছে, কার স্বার্থে, কিসের স্বার্থে, কেন তাদেরকে এখনও লুকিয়ে রাখা হয়েছে, তাদেরকে প্রকাশ্যে আনা উচিত। শুধু তাদেরকে নামটা প্রকাশ্যে আনলে চলবে না, তাদের রোল নাম্বার, তাদের বাবার নাম, তাদের বাড়ির অ্যাড্রেস, তাদের বর্তমান স্কুল, কোথায় তারা শিক্ষকতা করতেন, কতদিন ধরে করছেন, কার দ্বারা তারা শিক্ষকতা চাকরিটা পেয়েছেন, কাকে টাকা দিয়ে কিনেছেন, এই টাকাগুলো কোথা থেকে কোথায় গিয়েছে, প্রত্যেকটা মানে সামনে আনা উচিত। তা না হলে এই যে বর্তমান সমাজ যেভাবে পিছিয়ে যাচ্ছে, যোগ্য মানে যারা যোগ্য, তাদের যোগ্যতা যেভাবে বিক্রি হচ্ছে, তাতে করে আগামী যে ভবিষ্যৎ, এই সরকার যদি আরও কন্টিনিউয়াস প্রসেসে থাকে, তাহলে আগামী দিনে যুব সমাজ ধূলিসাৎ হয়ে যাবে, এটুকু বলতে পারি। শিক্ষার মেরুদণ্ডটাকে এক ধরনের ভেঙে দেওয়া হয়েছে। 26 এমনি শিক্ষা কম, তার উপর আবার 26,000 শিক্ষকের চাকরি ডিসেম্বর মাস থেকে থাকবে না। তো এই যে একটা ব্যবস্থা চলছে, এই সম্বন্ধে আপনার কি প্রতিক্রিয়া? ব্যবস্থা তো ইচ্ছা করে এইভাবে করা হয়েছে। একটা সময় তো ছিল যেখানে এসএসসি প্রত্যেক বছর হতো, সঠিকভাবে যোগ্যতা মান অনুযায়ী কত গরিব ঘরের ছেলেমেয়েরা চাকরি পেয়েছে। এখনও 6 লক্ষ শূন্য পদ রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, কিন্তু স্বীকারও করে নিয়েছেন, কিন্তু তাদের নিয়োগ করার কোনো চিন্তাভাবনা মাননীয় মুখ্যমন্ত্রী এবং সরকারের কোনো সদিচ্ছা নেই। প্রথমে একবার বলেছিল যে কোনো রকম টেন্টেড টিচার নেই, আর যদি থাকে 2-1টা হতে পারে, কিন্তু সুপ্রিম কোর্টে সেটা একদম প্রমাণিত হয়েছে যে দাগি শিক্ষক প্রায় 7,000-এর কাছাকাছি আছে। তো এই দাগি সুপ্রিম কোর্ট একদম নির্দিষ্ট অর্ডার দিয়েছে যে একটাও যেন দাগি শিক্ষক পরীক্ষায়, নতুন করে যে পরীক্ষাটা হবে, বসতে না পারে। তা
দাগি শিক্ষকদের আবার পরীক্ষায় বসানোর কি একটা চক্রান্ত স্বরূপই কি কালকে যে পরশুদিন যে লিস্ট প্রকাশ করেছে 186 জনের মানে বাকিদের লুকিয়ে রাখছে, এরকম কি ব্যাপার? মানে তাদের আবার সুবিধা করে দেওয়ার জন্যে? আমার তো মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগত মত, যে আদেও স্কুল সার্ভিস কমিশন বকলমে সরকার, রাজ্য সরকার চাইছে না যে এই নিয়োগটা হোক। মানে এভাবেই এটা ঝুলে থাক বছরের পর বছর, যুগের পর যুগ, তারপরে আস্তে আস্তে মানুষ সবাই ভুলে যাবে, কালের গর্ভে সবাই চলে যাবে, তারপর সব ধামাচাপা পড়ে যাবে। এটা কিন্তু খুব মানে একদম পরিকল্পিত একটা সিদ্ধান্ত, যার জন্য একটার পর একটা, যদি আমাদের প্রতিষ্ঠানের যিনি মাথা, তিনি যদি সত্যিই তার সদিচ্ছা থাকতো যে না দুর্নীতি যদি হয়ে থাকে দুর্নীতিকে উনি ধরবেন, তাহলে তো উনি প্রথমেই বলে দিতেন যে দুজনও যদি দুর্নীতি করে ঢুকে থাকে, অবৈধ থাকে, তাহলে সেগুলোকে আইডেন্টিফাই করা হোক এবং যারা যোগ্য তারা স্বপদে বহাল থাকুক। কিন্তু উনি তো একটা বারের জন্যও তা বলেননি। উনি বারংবারই মানে উনি তো নিজে না কথা বললেও উনার যারা চেলাচামুন্ডা, উনি প্ল্যানিং দেখিয়েছে যে আমার কাছে এ প্ল্যান, বি প্ল্যান, সি প্ল্যান আছে, কারোর একজনেরও চাকরি যাবে না, কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারে 26,000ই চলে গেল। একদমই তাই। উনি ওই প্ল্যানগুলো, এ প্ল্যান, বি প্ল্যান, সি প্ল্যান, ডি প্ল্যান দেখিয়েছে, এগুলো সময় নষ্ট করা আর মানুষকে বিভ্রান্ত করা, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সময় নষ্ট করা। উনি বিভ্রান্তই করে চলেছেন বারংবার। এবং সত্যি কথা বলতে যারা অযোগ্য তাদের সংখ্যা তো বৃদ্ধি পাবেই, আমি বারংবার তাই বলছি। এবং এই যে যোগ্যতা সম্পন্ন যারা যোগ্য মেধার বিনিময়ে চাকরি পেয়েছে, তাদের যে কি অবস্থা, করুণ অবস্থা, এবং তাদের বাড়ির লোকেদের, সেটা কিন্তু মানে পশ্চিমবঙ্গের মানুষ সেটা খুব হারে হারে বুঝতে পারছে, যারা একটু শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মানুষ, যারা মেধা, সত্যিকারের মেধাবী এবং যারা নাকি মেধার জোরে চাকরি পেয়েছে, কষ্টটা তাদেরই বেশি। আজকে আবার 153 জন টেন্টেড তারা কোর্টে গেছে যে আমরা কি করে অযোগ্য হলাম, আমরা পরীক্ষায় বসতে চাই। অ্যাকচুয়ালি আমরা ছোটোবেলায় একটা প্রবাদ বাক্য পড়েছিলাম, চোরের মায়ের বড় গলা। যারা চুরি করলো তারাই জিজ্ঞাসা করতে যে আমরা কেন চোর। তা যারা চুরি করেছে তাদের তো চোর বলাই হয়েছে, তাদের তো নাম ওখানে স্পষ্টভাবে প্রকাশিত করতে বলেছে সুপ্রিম কোর্ট। এবং সুপ্রিম কোর্ট যেটা আমাদের হাইকোর্টের যে রায় ছিল, এবং সেখানে যারা টেন্টেডভাবে লিস্টেড ছিল তাদের যে নামগুলো, সেটা সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে। এবং সুপ্রিম কোর্ট মেনে নেওয়ার পর তারা কেন পুনরায় যাচ্ছে, এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। এটা টাল বাহানা ছাড়া আর কিছু নয়। আমি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির একটা ইন্টারভিউ নিয়েছিলাম বেশ কিছুদিন আগে। তিনি বলেছিলেন যে আমি 7,400-র মতো টেন্টেড খুঁজে পেয়েছিলাম, এই বাকি ওদের বাদ রেখে বাকিটুক রিক্রুট করে ফেলুন, তাহলে অসুবিধা হবে না। দেখা গেল যে তার কথাটাই মিলেছে। এবার আমি বলতে চাইছি যে রাজ্য সরকার এত বড় দুর্নীতি করার পরেও এখনও কিন্তু তারা তাদের দোষ স্বীকার করছে না। তারা দোষ স্বীকার করবে না, তার কারণ তারা জানে তারা যদি দোষটা অকপটে স্বীকার করে তাহলে এই সরকারের প্রতি মানুষের যে অনীহাটা বাড়ছে সেটা তো আছেই, বিচার ব্যবস্থারও একটা বিরাট কোপ নেমে আসতে পারে। এবং বিচার ব্যবস্থার সেই কোপটা যাতে নেমে না আসে, সে কারণে নিজেদেরকে ওই কেউ মহাপুরুষ, কেউ মহামানবী প্রতিপন্ন করার চেষ্টা করছে। অভিজিৎ গাঙ্গুলি একদমই ঠিক বলেছিলেন। অভিজিৎ গাঙ্গুলির কথা মতো যদি তখন মেনে নেওয়া হতো, তাহলে রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টে আবার পরবর্তীতে না যেত, যে হাইকোর্ট যেটা বলছে সেটা মেনে নিত, তাহলে কিন্তু সদিচ্ছা ছিল না, সেই কারণেই মেনে নেয়। সদিচ্ছা তো থাকতে পারবে না, কারণ 7,400-র কাছাকাছি যদি আমি বাদ দিয়ে দিই, আমি চুরিটাকে স্বীকার করে নিলাম, তখন তো মানে গদিটাই চলে যাবে, এরকম একটা ব্যাপার। তার জন্য হয়তো তিনি জাননি, কিন্তু অভিজিৎ গাঙ্গুলির মানে তার যে ভার্ডিক্টটা ছিল সেটাই কিন্তু প্রমাণ হলো। এবার প্রশ্ন হচ্ছে যে আপনি যেটা বললেন যে এই রাজ্য সরকারে, আমারও মনে হয় যে এই রিক্রুটমেন্টের ওপরে মানে তিনি করতে চাইছেন না, কারণ বিভিন্ন রকম টাল বাহানা চলছে। তো আমরা জেনে নিলাম শিক্ষকদের কাছ থেকে তাদের অনুভূতির কথা। যে সমস্ত যোগ্য শিক্ষকরা চাকরি হারিয়েছেন তাদের প্রতি আমরা সহমর্মিতা প্রকাশ করি তাদের, এবং এটাও আমরা চাই যে যোগ্য যারা তারা আবার শপথে বহাল হোক, কেননা তারা যোগ্যতার সঙ্গে মেধার বিনিময়ে তারা চাকরি পেয়েছে, অর্থের বিনিময়ে না, কারোর কোনো এমএলএর ছেলে মেয়ে না তারা। আজকে সুমন বিশ্বাস একটা মিছিল করছে, মানে যোগ্য শিক্ষকদের মধ্যে একজন, যে 22 লক্ষ যারা চাকরি মানে পরীক্ষা দিয়েছিল, সেই 22 লক্ষ ওএমআর শিট উদ্ধার করে তারপরে সেখান থেকে টেন্টেড নন টেন্টেড বাঁচা হবে। কিন্তু সেটা কি করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সেটা সম্ভব, কেন সম্ভব না? তারা তো ট্যাম্পার করে দিয়েছে, মানে ওএমআর শিটটাকে নষ্ট করেছে এবং মিরার ইমেজটাকেও নষ্ট করেছে। আর নষ্ট করেছে তার দায়ভারটা কার? যদি নষ্ট করে থাকে সেটাও কিন্তু বিচার ব্যবস্থার মাধ্যমে উঠে আসুক। দায়ভার এসএসসির, কিন্তু সম্ভব কি বিষয়টা?
না, আমার মনে হয় যে যতই এখন টেকনোলজি অনেক উন্নত, এটা কিন্তু যদি চেষ্টা করা হয় তাহলে বেরোতে পারে। যোগ্য অযোগ্য কিন্তু সেগ্রিগেশনের কথা যেটা বারংবার বলা হচ্ছিল, সেটা কিন্তু অসম্ভব হলে আদালত নিশ্চয়ই বলতো না। এবং যারা এসব বিষয়ে অনেক পারদর্শী তারাও কিন্তু বারংবার বলেছে যে না, এটা সেগ্রিগেশন সম্ভব। আসল কথা, সরকার একদম ইন্টেনশনালি সেগ্রিগেশনের বিষয়টাকে নেগলেক্ট করেছে। এরা চায়নি যে সেগ্রিগেশন হলে সরকার অপরাধী, স্কুল সার্ভিস কমিশন অপরাধী, শিক্ষামন্ত্রী অপরাধী, অন্যান্য মন্ত্রী, এমএলএ, এমপি সকলে জড়িত, সেটা পরিষ্কার হয়ে যাবে দিনে। সে তো প্রথম থেকে বোঝা গেছে, কারণ তখন পার্থ চট্টোপাধ্যায় তিনি বলেছিলেন, পরবর্তীকালে শিক্ষামন্ত্রী ব্রাত্য বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছিলেন যে একটাও দুর্নীতিগ্রস্ত নিয়োগ হয়নি যদি প্রমাণ করতে পারে। কিন্তু সিবিআই বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে, একদম সেই ইউপির থেকে উত্তরপ্রদেশ থেকে, গাজিয়াবাদ থেকে, তাদের যাদের যে কোম্পানিটাকে তারা দিয়েছিল তাদের ওখান থেকে ওএমআর শিট এবং মিরার ইমেজ খুব কষ্ট করে, তাও পুরো ওএমআর শিটের 30%-এর ওপর থেকে তারা এই করেছিল, সেটাও মানেনি। দেখুন, একটা কথা আছে শ্রীরামকৃষ্ণদেবের, যত মত তত পথ। ব্যাপারটা হচ্ছে এদের তো ইচ্ছেই নেই। এদের যদি ইচ্ছে থাকতো, আপনি একটা কথা ভাবুন, 26,000 তো চলে গেছে চাকরি, কিন্তু যাদের এখনও চাকরিটা যায়নি, যে 42,000 প্রাথমিকের চাকরি, তাদেরকেও কিন্তু উনি চাইলে বাঁচাতে পারেন। উনি কিন্তু সেক্ষেত্রে সেগ্রিগেশনটা করে দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু তিনি সেগ্রিগেশনটা করছেন না। কারণ তার ইচ্ছেই নেই যে রাজ্যে শিক্ষকতার চাকরি, রাজ্যে যারা বেকার যোগ্য ছাত্রছাত্রী, যা ছেলেমেয়েরা আছে যারা আগামীতে যাবে ওই জায়গাটাতে, তাদের জন্য যে চাকরির ব্যবস্থা করবে, শিক্ষকতার ব্যবস্থা করবে, বা যারা ছাত্রছাত্রী তাদের জন্য যে যোগ্য শিক্ষক পাঠাবে স্কুলে, তার কোনো ইচ্ছে নেই। যদি ইচ্ছে থাকতো তাহলে কিন্তু তিনি সেগ্রিগেশনটা করে দিতেন। যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু আলাদা করে সুপ্রিম কোর্টের কাছে লিস্ট দিয়ে বলতেন, এই যে রইল আমার টেন্টেড ক্যান্ডিডেট, এই যে আমাদের আনটেন্টেড ক্যান্ডিডেট। আপনার কাছে মাই লর্ড আমাদের অনুরোধ যে আপনি আনটেন্টেডদের রেখে আপনি টেন্টেডদের বাতিল করে দিন, তাতে আমি রাজ্য সরকার, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু সরকার সেটা করছে না। আর 26,000-এর ক্ষেত্রে আপনি আজকে দেখুন, মেট্রো স্টেশনে সুমন বিশ্বাসকে একজন মানে উইথাউট ইউনিফর্ম পরা একজন পুলিশ আধিকারিক বা পুলিশ কনস্টেবল যেই হোক না কেন, সিভিল ড্রেসে তাকে টানতে টানতে গলা ধাক্কা, তার মোবাইল ফোনও ভেঙে ফেলেছে, গলায় ধরেছে, মারধরও করেছে। তাহলে এর প্রতিবাদটা তার যতদিন না পর্যন্ত আপামর জনগণ করবেন, যতদিন না পর্যন্ত মানুষ সম্মিলিতভাবে এর প্রতিবাদ করবে, ততদিন পর্যন্ত এর সমস্যার সমাধান হয়তো কোর্ট করতে পারবেন না। কোর্টের প্রতি সম্পূর্ণ আস্থা রেখেই বলছি আমি। আপনাদের তিনজন শিক্ষক মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা এসেছিলাম, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই আমাদের প্রতিবেদন শেষ করছি।